জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকের অবস্থা না বদলালে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মহান মে দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করাই সরকারের অন্যতম লক্ষ্য। এবারের মে দিবস ভিন্ন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সুযোগ সৃষ্টি হয়েছে, সেজন্য এটিকে কাজে লাগাতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। জনগণকে পাশ কাটিয়ে কোনো দেশের সঙ্গে করিডোর স্থাপনের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, করিডোর দেয়া না দেওয়ার সিদ্ধান্ত নেবে জনগণ ও নির্বাচিত সরকার। আন্তর্জাতিক শ্রমিক দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ সফল করতে বৃহস্পতিবার সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হন নেতারা বলেন, যে কোনো ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের পাশে থাকবে বিএনপি। সেই সাথে শ্রম সংস্কার কমিশনের কর্তৃক প্রস্তাবগুলো আগামী মে দিবসের আগে আইন করে বাস্তবায়ন করার দাবি জানান। নজরুল ইসলাম খান সহ অন্যান্য নেতারা বলেন, মিয়ানমারকে করিডোর দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। বলেন, দেশ ঝুঁকিতে ফেলে কিছু করা হলে তার বিরুদ্ধে প্রতিরোধ করা হবে। রাজনৈতিক দল ও জনগণকে উপেক্ষা করে দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য, তাদের জাতি তাদের ভাষার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তাহলে আমরা কেন বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন শিল্পের মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারি না? ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে আমরা আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা এটা খেয়াল রাখবে। আমরা বলতে কিন্তু বিএনপির কথা বলি নাই, সবার কথা বলছি। আমি এক একজন এক এক কথা বলছে, কেউ কারো কথা মানছে না। এই অনৈক্য দেশটাকে শেষ করে দেবে। আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার উপরে, ও সেখানেই আমাদের সমস্যার কোনো সমাধান হবে। আমরা বিশ্বাস করি কৃষক শ্রমিক মানুষের সমস্যার সমাধান একমাত্র সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে। বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। শ্রমিকের অমানবিক জীবনের অবসান ঘটাতে চায় জামায়াতে ইসলামী। সকালের রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, দলমত ঊর্ধ্বে মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করবে তার দল। সকাল 9টার আগে পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। সমাবেশে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত সরকার গঠন করলে নারীরা স্বাধীনভাবে কাজ করবে। কর্মক্ষেত্রে নারীর জন্য আলাদা নামাজের স্থানের ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি। সমাবেশে যোগ দিয়ে জামাতের কেন্দ্রীয় নেতারা বলেন, শ্রমিক ও মালিকদের দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছিল কমিউনিজমের ভ্রান্ত ধারণা। চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারলেই শ্রমিক বান্ধব রাষ্ট্র গঠন করা সম্ভব বলেও মন্তব্য করেন তারা। আমরা চাই
মালিক পক্ষ এটা বুঝবে, শ্রমিক বাঁচলে আমার শিল্প বাঁচবে, আমার ব্যবসা বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে না। আবার শ্রমিকরাও বুঝবে, উদ্যোক্তা মালিক শিল্পপতি যারা আছেন তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচবো। কারণ আমার কর্মস্থলটাই যদি ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করবো কার কাছে? এই জন্য উভয় পক্ষেরই এখানে দায় আছে, দায়িত্ব আছে। আন্তর্জাতিক শ্রমিক দিবসে স্থায়ী মজুরি কমিশন, ট্রেড ইউনিয়ন করার অধিকার রক্ষা, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত সহ বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢল নামে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ট্রেড ইউনিয়ন সংঘ, নৌযান শ্রমিক ফেডারেশন, ইমারত নির্মাণ শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের কর্মীদের। এ সময় র্যালি, মানববন্ধন, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করেন তারা। এসব কর্মসূচি থেকে ন্যূনতম মজুরি নির্ধারণ, মাতৃত্বকালীন ছুটি বাড়ানো, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি বৈষম্য দূর করে ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিও জানান তারা। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে নির্বাচন কমিশনকে দায়িত্বশীল পরিচয় দিতে হবে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে ইসিকে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বায়তুল মোকাররমে এনসিপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। জানান, আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না। বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবি তোলেন হাসনাত আব্দুল্লাহ। গত 17 বছর আওয়ামী মিডিয়া, সুশীল, বুদ্ধিজীবী যারাই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে তাদের সবার সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান তিনি। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ নাৎসি পার্টির মতো একটি হচ্ছে রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল এই গণঅভ্যুত্থানের পরে কোনোভাবেই পলিটিক্যালি ফাংশন হওয়ার কোনো ধরনের রাইট নাই। সেই জায়গা থেকে আমরা আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা চাই আওয়ামী লীগের যে সুবিচার যদি নিশ্চিত হয় তাহলেই আওয়ামী লীগ কোনোভাবেই এই রাজনৈতিকভাবে আর ফাংশনাল হতে পারবে না। অনতিবিলম্বে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মে দিবসে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন, সংস্কারের নামে দেশকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। দেশ যেভাবে চলছে তাতে বিনিয়োগ আসবে না বলেও মনে করেন তিনি। আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা যে আস্থা ওনার উপর অর্পণ করেছিলাম আমরা নিরাশ হয়েছি। উনি দেশের কোন রকম কোনো কিছু ভালো করতে পারেন নাই। দেশকে উনি ভালোভাবে চালাচ্ছেন না। উনি দেশকে যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কারের যে নমুনা আমরা দেখতে পাচ্ছি, নিজস্ব একটি দল করে সেই দল সেই পুরনো সংস্কৃতি দেখানো যাচ্ছেন। নতুন বাংলাদেশে যারা অন্যায়ের প্রতিবাদ করে পুলিশকে তাদেরও আস্থার জায়গায় হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশের পোশাক দেখে একসময় ভীত হতো আন্দোলনকারীরা, সেই দিনের পরিবর্তন হয়েছে। এ সময় পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান তারা। তবে অপরাধে জড়ালে তাদেরও জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান বিশিষ্ট নাগরিকরা। কনসেন্ট যখন ভেঙে পড়ে তখন তার খোল নলচে শুদ্ধ রাষ্ট্র দেখা যাচ্ছে রাষ্ট্র শুধু জোরের উপরেই টিকে থাকতে পারে না। যখন জোরের উপর মাত্র সে টিকে থাকে, জনসমর্থন যা যখন শূন্যের কাছাকাছি নেমে যাবে, হিমাঙ্কের নিচে নেমে যায়, তখন পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে। কিন্তু পৃথিবীতে এই পর্যন্ত যত রাষ্ট্র আছে বা ছিল সবগুলিতেই পুলিশ লাগে, এবং পুলিশ কথার মধ্যে রাষ্ট্র কথাটা কিন্তু লুকিয়ে আছে। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে 2 স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 শিশু। সকালে কোরিয়ান ইপিজেড এলাকায় ফুটবল খেলতে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ারার বৈরাগ ইউনিয়নের রোহান ও মিসবাহ। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে অব্যাহতভাবে পাহাড় কাটার ফলে এই দুর্ঘটনা। তবে কর্তৃপক্ষ বলছে, মূলত পাহাড়ের গর্তে ঢুকে ঝুঁকিপূর্ণভাবে পাখি শিকার করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয় সিয়াম ও সিফাত নামে আরও 2 শিশু। তাদেরকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠায় চিকিৎসকরা।
জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে 3 ব্যক্তির করা মামলা বৃহস্পতিবার খারিজ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এ ধরনের মামলা সেনাবাহিনীর মনোবল ভেঙে দেবে বলে উল্লেখ করেছেন শীর্ষ আদালত। পেহেলগামের ঘটনায় চলমান উত্তেজনার মধ্যে টানা 7 দিন ধরে সীমান্তে উভয় পক্ষের গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত বলে ভারতকে হুঁশিয়ার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আকাশসীমা ব্যবহারে পাল্টাপাল্টি বিধিনিষেধ আরোপ করেছে দুদেশ। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে দুদেশকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা কবলে ইসরায়েল। ইতোমধ্যে পুড়ে গেছে প্রায় ৩,৫০০ একর এলাকা। দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বাহিনীর ১৫০ শতাধিক দল ও ১২টি বিমান। বুধবার সকালে জেরুজালেমের পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। বর্তমানে শহরটির আগুন 5টি স্থানে আগুন নিয়ন্ত্রণের বাইরে। ইচ্ছাকৃতভাবে আগুন ছড়িয়ে দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। আগুন নেভাতে গ্রিস, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া ও সাইপ্রাসের সাহায্য চেয়েছে নেতানিয়াহু প্রশাসন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।